ডলারের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে বিদ্যুৎ জ্বালানি খাতে, ভোক্তার চাপ না বাড়িয়ে উৎপাদন খরচ কমানোর পরামর্শ। জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়লে এলএনজি আমদানিতে সাশ্রয় হবে $46 কোটি, আইইএফ এর প্রতিবেদন। এপ্রিলে খাদ্যপণ্যের দাম বাড়ায় মূল্যস্ফীতি 10% বেশি, 5 মাসের মধ্যে সর্বোচ্চ, বিবিএস এর তথ্য। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ডলারের দাম এক লাফে $7 বৃদ্ধির সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে জ্বালানি ও বিদ্যুৎ খাতে। আগামী মাসেই ভোক্তা পর্যায়ে এসব পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে যা আরও ভয়াবহ হবে বলে মত ব্যবসায়ীদের। বিশেষজ্ঞরা বলছেন, ভোক্তার ওপর পুরো চাপ না দিয়ে বিদ্যুতের উৎপাদন খরচ কমানোর পথ খুঁজতে হবে সরকারকে। গেল বছর $600 কোটি বেশি জ্বালানি তেল আমদানি করে বাংলাদেশ। এলএনজি আমদানি ও টার্মিনাল ভাড়া বাবদ বছরে খরচ হয় $350 কোটি। সব মিলিয়ে জ্বালানি খাতে ব্যয় মোট আমদানির 15% বেশি। এমন পরিস্থিতিতে ডলার প্রতি $7 দাম বৃদ্ধিতে টাকার অঙ্কে খরচ বাড়বে 6% বেশি। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ে চলতি মাসেও ডিজেলের দাম বাড়ে লিটারে $1। ডলারের বাড়তি দরের সাথে এই সমন্বয়ের বড় প্রভাব পড়বে জুন মাসে। জ্বালানি খরচ বৃদ্ধিতে বিদ্যুতের উৎপাদন খরচও বাড়বে, যার নেতিবাচক প্রভাব পড়বে শিল্প খাতে। সামগ্রিক বিজনেস সিচুয়েশন কিন্তু বাংলাদেশের জন্য একটা পজিটিভ ভাইবের মধ্যে নেই, কারণ এর সাথে সাথে আপনার ডলার ইম্প্যাক্ট রয়েছে, এর সাথে সাথে আপনার ব্যাংকের ইন্টারেস্ট রেট রয়েছে। ফলে আমি বলবো যে এটা মরার উপর খাড়ার ঘাড়ের মতো, যে আপনার বছরে 4 বার বা 3 বার বাড়ানোর যে রোডম্যাপ করছে। খাদ্য এবং জ্বালানি এই দুটোর উপর একটা সাংঘাতিকভাবে একটা চাপ আসবে। মূলত চাপটা আসবে যে ডলারের যে কনভার্সন রেটটা টাকার সাথে সমন্বয় করা হয়েছে সেই জায়গাটাতে। ফলে উৎপাদন খাতে দাম বাড়বে, ভোক্তা এটা সাফার করবে। গত অর্থবছর বিদ্যুৎ খাতে $39,500 কোটি ভর্তুকি দিতে হয়েছে। আগামী 3 বছরে ভর্তুকি থেকে সরে আসতে চায় সরকার। বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে কেবল দাম বাড়ালে অনেকেই বিদ্যুৎ ব্যবহার কমাবে, বাড়বে বিদ্যুৎ চুরি। যথাসম্ভব চেষ্টা করা উচিত বিদ্যুতের দাম বৃদ্ধি না করা, বরঞ্চ উৎপাদন খরচ কীভাবে কমানো যায় সেটা যদি ভালোভাবে পরিকল্পনা করে, কিছুটা হলেও যদি উৎপাদন খরচ কমিয়ে আনা যায়। তেলভিত্তিক বিদ্যুৎ যদি আমরা বন্ধ করে রাখতে পারি, এই মুহূর্তে কয়লার মূল্য কম আছে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন খরচ প্রায় $10 কাছাকাছি নেমে এসছে। আর নিজস্ব গ্যাস উৎপাদনটা বাড়াতে হবে, অর্থাৎ জ্বালানি সরবরাহটা বাড়াতে হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির তথ্যমতে ডলার দর $1 বৃদ্ধিতে বার্ষিক খরচ বাড়ে $474 কোটি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 10.22%। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য জানা যায়, গত মার্চে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল 9.87%। তবে খাদ্য বহির্ভূত পণ্য মূল্যের মূল্যস্ফীতি গত মার্চের চেয়ে এপ্রিলে কম 9.74% হয়েছে। পরিসংখ্যান ব্যুরো হিসেবে গেল এপ্রিলে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.74%, যা মার্চে ছিল 9.81%। সেই হিসেবে মাসের ব্যবধানে মূল্যস্ফীতির হার মাত্র 0.07% কমেছে। হিসেব বলছে, গেল এপ্রিল মাসে গ্রামীণ এলাকায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির হার ছিল 9.92%, শহরে কিছুটা কম 9.46%। অর্থাৎ গেল মাসে শহর থেকে গ্রামের মানুষের ওপর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ বেশি ছিল। দুর্বল ব্যাংকের সঙ্গে শক্তিশালী ব্যাংকের একীভূতকরণের সুস্পষ্ট কোনো নীতিমালা না থাকায় গ্রাহকদের মাঝে এ নিয়ে আতঙ্ক বাড়ছে। তাই জোর করে একীভূতের কার্যক্রম পরিচালনা করা যাবে না বলে জানিয়েছেন ব্যাংক মালিকদের সংগঠন বিএবির নেতারা। সোমবার কেন্দ্রীয় ব্যাংকে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এসব কথা বলেন। এ সময় বিএবি সভাপতি নজরুল ইসলাম মজুমদার জানান, একীভূতকরণের পুরো ব্যবস্থা নিয়ে গ্রাহক আর ব্যাংকগুলোর কর্মীদের মাঝে শঙ্কা বাড়ছে। ডলারের দরের চলমান ঊর্ধ্বগতি ধীরে ধীরে স্থিতিশীল হয়ে আসবে বলেও আশা করেন ব্যাংক মালিকরা। এ সময় কম খরচে ভালো সেবা দিতে বাংলাদেশ
অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের পক্ষ থেকে দেশে একটি বড় হাসপাতাল স্থাপনের পরিকল্পনার কথা জানানো হয়। গেল মার্চ মাসে দেশের ব্যাংকিং খাতে আমানত প্রবৃদ্ধির হার সবচেয়ে কম হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে 10%-এরও কম। তবে ব্যাংকে জমা রাখার পরিমাণ কমলেও মানুষের হাতে নগদ টাকার পরিমাণ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মার্চে মোট আমানত প্রায় 17 লাখ কোটি টাকায় পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে 10% কম। এর আগের মাসে ফেব্রুয়ারিতে আমানত প্রবৃদ্ধির হার ছিল 10.43%। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের মার্চ মাসের পর থেকে এখন পর্যন্ত মূল্যস্ফীতির হার 9%-এর নিচে নামেনি, ফলে অতিরিক্ত খরচের চাপ নিতে গিয়ে আমানত কমছে। এছাড়া ব্যাংক একীভূতকরণের ঘোষণার পর অনেক ব্যাংকেই আমানত তোলার একটা চাপ ছিল, এতে ব্যাংকের আমানত কমেছে বলে ধারণা তাদের। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর $163 কোটি পরিশোধের পর রিজার্ভ দাঁড়িয়েছে $18.26 বিলিয়ন। এর আগে 2014 সালের শুরুর দিকে রিজার্ভ $18 বিলিয়ন ঘর ছাড়ানোর পর আর নিচে নামেনি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর হিসাব পদ্ধতি অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে $13.76 বিলিয়ন। IMF থেকে $470 কোটি ঋণ কর্মসূচির মধ্যে রয়েছে বাংলাদেশ। এজন্য আগামী জুনে রিজার্ভের লক্ষ্যমাত্রা কমিয়ে $14.77 বিলিয়ন নির্ধারণ করে IMF। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক ও লেনদেন কমেছে ঢাকার শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক কমে প্রায় 30 পয়েন্ট, লেনদেন হয় প্রায় 968 কোটি টাকার। দর হারিয়েছে 56 প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 108 কোটি টাকা। রোববার শুরুতে ইতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক। প্রথম 11 মিনিটে প্রধান সূচক বাড়ে 18 পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 29.96 পয়েন্ট, অবস্থান করছে 5666 পয়েন্টে। ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয় 968 কোটি 2 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 17 কোটি টাকা। হাতবদলে অংশ নেয়া 393টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 56 প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 135টির, কমেছে 221টির এবং অপরিবর্তিত রয়েছে 37টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম জেনারেশন, দ্বিতীয় এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং তৃতীয় অবস্থানে লাভেলো। শতাংশের দিক থেকে দর বৃদ্ধিতে বিমা কোম্পানির দাপট দেখা গেছে। তালিকায় প্রথম পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, দ্বিতীয় ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং তৃতীয় লিগেসি ফুটওয়্যার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 6.09 পয়েন্ট, লেনদেন হয় 108 কোটি 90 লাখ টাকার শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়ানো গেলে এলএনজি আমদানিতে বছরে সাশ্রয় হবে $46 কোটি। সোমবার আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর ফলে ব্যয়বহুল আমদানি নির্ভরতা কমে আসবে বলেও জানানো হয় প্রতিবেদনে। দেশের বিভিন্ন খাতে গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এলএনজি আমদানি করতে হচ্ছে। নিরবিচ্ছিন্ন সেবা পেতে ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের উপর নির্ভর করে শিল্প কারখানাগুলো। এলএনজি নির্ভরতা কমাতে দেশের 51টি শিল্প কারখানার উপর জরিপ করে জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা IEEFA। এ গবেষণায় প্রতিষ্ঠানগুলোর প্রায় 250 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার 124টি গ্যাস চালিত ক্যাপটিভ জেনারেটরের উপর জরিপ চালানো হয়। এতে উঠে আসে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির অদক্ষ ব্যবহারে গ্যাসের অপচয় হয়। গত দশকে ক্যাপটিভ জেনারেশনের গড় দক্ষতা 5.38% বাড়লেও এ খাতে আরও জ্বালানি দক্ষতা বাড়ানোর সুযোগ রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। এই দুটো জিনিসকে যদি কম্বাইন করা হয়, মানে জেনারেটর এফিসিয়েন্সি বাড়ানো, হিটটাকে ইউটিলাইজ করা এবং কুলিং এ কাজে লাগানো, তিনটাকে যদি কম্বাইন করা হয় তাহলে আমরা সিগনিফিকেন্টলি গ্যাস সাশ্রয় করতে পারবো। এতে বলা হয়, পর্যাপ্ত আমদানির পরিকল্পনা করা হলেও আন্তর্জাতিক বাজারে জ্বালানির মাত্রাতিরিক্ত অস্থিতিশীলতা, স্থানীয় মুদ্রার দরপতন এবং এর আর্থিক অভিঘাত মোকাবেলার বিষয় বিবেচনায় রাখা হয়নি। আমাদের আমদানি নির্ভরতা কমানোর জন্য নবায়নযোগ্য জ্বালানি
ব্যবহার ক্রমে বাড়ানো, সেই সাথে নিজস্ব গ্যাস যেটা আছে, আমরা নিজস্ব গ্যাস ব্যবহারে যদি সফলতা পাই, আহরণে সফলতা পাই, তাহলে এই কম্বাইন্ড মেজার যদি হয়, তাহলে আমরা মিডিয়াম টু লং রানে আমরা আমাদের এই সংকটকে মোকাবেলা করতে পারবো। প্রতিবেদনে বলা হয়, অদূর ভবিষ্যতে প্রতিযোগিতামূলক দামে জ্বালানি সরবরাহ করবে সরকার। ফলে জ্বালানির দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ বাড়ালে তা শিল্প কারখানাগুলোর অর্থ সাশ্রয় করবে। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রামীণফোন গ্রাহকরা এখন মাইজিপি অ্যাপ থেকে সহজেই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারছেন। এ লক্ষ্যে গ্রামীণফোনের সাথে পার্টনারশিপ করেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। মাইজিপি অ্যাপের সার্ভিস সেকশনে এখন থেকে বিকাশ রেজিস্ট্রেশন পেজ নামে একটি ডেডিকেটেড আইকন থাকবে, যেখানে গ্রাহকরা এক ক্লিকেই নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে পারবেন। কিছু ভেরিফিকেশন ও সম্মতির পর গ্রাহকের জন্য বিকাশ নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। মাইজিপি অ্যাপে বিকাশ অ্যাকাউন্ট খোলার মাধ্যমে নতুন গ্রাহক 125 টাকা পর্যন্ত বোনাস পাবেন। এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, গ্রামীণফোনের সব উদ্যোগের কেন্দ্রে থাকেন গ্রাহকরা। যাত্রা শুরু থেকে গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে গেল বছরের তুলনায় মার্কিন বাজারে পোশাক রপ্তানি 7 ভাগ কমার পেছনে বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি দায়ী বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সকালে সচিবালয়ে নবনির্বাচিত বিজিএমইএ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের পোশাক খাত এখন আর মার্কিন বাজারের উপর নির্ভরশীল নয়। তিনি বলেন, 2013 সালে রানা প্লাজা ধসের পর পোশাক খাত যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল তা কেটে গেছে। পোশাক খাতকে নানা সময়ে অস্থিতিশীল করার চেষ্টা হলেও সরকার তা সফলভাবে মোকাবিলা করেছে। বস্ত্রমন্ত্রী বলেন, শত বাধা পেরিয়ে পোশাক শিল্প দেশের প্রধান রপ্তানি খাত হিসেবে অর্থনীতিতে ভূমিকা রাখছে। এ সময় বিজিএমইএর সভাপতি SM মান্নান কোচি বলেন, মার্কিন বাজারে পোশাকের দাম কমায় দেশ থেকে রপ্তানি কমেছে। পোশাক শিল্প কিন্তু এখন আর আমেরিকান বাজারের উপরে নির্ভরশীল নয়। কাজে কেউ আমাদের চোখ রাঙানো সেই সুযোগ আর নাই। আমাদের পোশাক শিল্পের বাজার পরিধি আমরা বিশ্বে অনেক দূর অনেক এগিয়ে গেছে। আমাদের বিনিয়োগ করার সুযোগ দিন, যাতে আপনারা একটা টাইম বেঁধে দিন যে আমরা শিল্পাঞ্চলগুলি এত সালে আমরা দিব, সেই সাল পর্যন্ত আমাদেরকে বিনিয়োগ করার সুযোগ দিন এবং এই সার্কুলারটি স্থগিত করার জন্য আমি অনুরোধ করব। যমুনা নদীর ওপর দ্রুত এগিয়ে চলছে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ। এবছরের ডিসেম্বরে সব কাজ শেষ হবে। এতে রেল যোগাযোগে গতি আসবে, বাড়বে ব্যবসা বাণিজ্য। তবে সেতু থেকে জয়দেবপুর পর্যন্ত সিঙ্গেল লেন হওয়ায় কাঙ্ক্ষিত সুবিধা পাওয়া নিয়ে সংশয় রয়েছে। এই অবস্থায় এই রুট ডাবল লেন করার দাবি ব্যবসায়ীদের। যমুনার বুকে এখন দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতু। এরই মধ্যে টাঙ্গাইল অংশে মূল সেতুর কাজ প্রায় শেষ। স্টেশন নির্মাণ ও সেতুর উপর লাইন বসানোর কাজ চলছে, যা আগস্টের মধ্যে শেষ হবে। আর সিরাজগঞ্জ অংশের কাজ শেষ হবে ডিসেম্বরে। প্রকল্পের কাজ যথাসময়ে শেষ হবে আশা নির্মাণ সংশ্লিষ্টদের। এরপর সেতুটি ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। 50 নম্বর প্লার থেকে শুরু করে আমাদের টার্গেট 26 নং প্লার পর্যন্ত, তো অলরেডি আমাদের 36 পর্যন্ত কমপ্লিট। টোটাল 85% অগ্রগতি হয়েছে, আর পশ্চিম পারে কিছুটা কম অগ্রগতি, দ্যাট ইজ 63%। এভারেজ আসলে এরকম 76.5% অগ্রগতি হয়েছে। সেতুটি চালু হলে ব্যবসা বাণিজ্যে গতি আসবে। তবে সেতু থেকে জয়দেবপুর পর্যন্ত সিঙ্গেল লেন হওয়ায় কাঙ্ক্ষিত সুবিধা পাওয়া নিয়ে সংশয় রয়েছে। একটা লেন হওয়ার কারণে এখানে সেই ব্যবসায়ীরা সেই সুবিধাটা পাবে না। যদি ডাবল লেন চালু হয় সেক্ষেত্রে ব্যবসায়ীরা সুবিধা পাবে। জয়দেবপুর থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে ঈশ্বরদী পর্যন্ত ডবল লেনের রেল লাইনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে এ রুটে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলতে পারবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 117 টাকা 45 পয়সা। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 154 টাকা
49 পয়সায়, দর বেড়েছে ইউরোর, বিনিময় হচ্ছে 132 টাকা 86 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর বিনিময় হয়েছে 1 টাকা 42 পয়সায়। অপরিবর্তিত সৌদি রিয়ালের দর বিনিময় হয়েছে 31 টাকা 48 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 32 টাকা 13 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 383 টাকা 83 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও বেড়েছে, বিনিময় হয়েছে 24 টাকা 88 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরে রাখবেন।